দর্শক, স্বাগত আমাদের আজকের জুলাইয়ের মুখোমুখি অনুষ্ঠানে, যেখানে আমরা জানব একজন সাহসী জুলাই যোদ্ধার গল্প। আমিনুরা জেরিন একজন জুলাই যোদ্ধা, এবং জুলাই কিন্তু শুধু আমাদের কাছে একটি মাস নয়, ছিল একটি আন্দোলন, একটি দুঃসাহসে ভরা গল্প, একটি ইতিহাসের মাস। এবং আমরা পুরো পর্ব জুড়েই শুনব সেই সব দিনের কথা, যেই সব দিনে আমরা হারিয়েছি, যেই সব দিনে আমরা স্বপ্ন দেখেছি, আমাদের দুঃসাহসিকতায় এই নতুন বাংলাদেশ পেয়েছি। দর্শক, আজকের পর্বে আমাদের সাথে আছেন একজন সাহসী জুলাই যোদ্ধা, যিনি তার দৃষ্টি হারিয়েও হারাননি তার জীবনী শক্তি, শেখ মোহাম্মদ সজীব। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথম থেকে আমরা একটু জানতে চাই, যেমনটা আমরা জানতে পেরেছি 19 তারিখ থেকে আপনি যুক্ত হয়েছেন, সেই প্রথম দিক থেকে যদি আপনি আমাদেরকে আপনার যাত্রা এবং অভিজ্ঞতাটা একটু বলতেন। 19 তারিখে কখন, কোথায়, কিভাবে সম্পৃক্ত হলেন, কিংবা আপনি কবে থেকে ঠিক আন্দোলনে যুক্ত হয়েছিলেন? আমি 18 জুলাই থেকে আন্দোলনে যুক্ত হয়েছি। কারোর সাথে না, আমি একাই নেমেছি। 18 জুলাই আমি ছিলাম যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি ছিলাম। তখন ধাওয়া পাল্টা ধাওয়া আমাদের সাথে বারবার হচ্ছে। যারা আহত হয়েছে তাদের গাড়িতে উঠায় দেওয়া, সাধারণভাবে। আপনি তো তখন শিক্ষার্থী ছিলেন না, তাই না? আমি সাধারণ জনগণ হিসেবে, সাধারণ মানুষ ছিলাম। ওদিন আমার আর কিছু হয়নি। 18 জুলাই আমি বাসায় চলে আসি সন্ধ্যার দিকে। 19 জুলাই শুক্রবার জুম্মার নামাজ পড়ে তারপরে বাসা থেকে বের হয়েছি। যাত্রাবাড়ি দিয়ে গেছি। তখন যাত্রাবাড়ির অবস্থা একটু স্বাভাবিক ছিল। তো রায়েরবাগের দিকে থেকে আহত লোকজন আসতেছে আর বলতেছে যে রায়েরবাগের অবস্থা খুব খারাপ, আপনারা ওদিকে আসেন। তো আমরা কিছু লোক আবার এখান থেকে উঠে রায়েরবাগ কদমতলী থানার দিকে রওনা দিয়ে দেখি আসলে ওই জায়গার অবস্থা খুবই খারাপ। ধাওয়া পাল্টা ধাওয়া, মানে ওনারা ডাইরেক্ট যে চাইনিজ রাইফেল ওগুলো দিয়ে গুলি করতেছে। আর ওইটা তো 1 বাই 1 গুলি, ওটা তো মেন রোডের ভিতরে না। আচ্ছা। তো এখানে যুক্ত হই। পরে আপনার ধাওয়া পাল্টা ধাওয়া সন্ধ্যা পর্যন্ত হয়। অনেকবার টিয়ার গ্যাস, তারপরে যে বাড়ি, মানে অনেক আহত হয়েছি। ওই টাইমে গুলিও খাইনি। আহতটা ঠিক কখন হলেন? পুলিশ আপনাকে ঠিক কখন আক্রমণ করলো? পুলিশ আক্রমণ করছে আমার এই 4টা 4:30টার দিকে। 19 মানে হ্যাঁ, 19 তারিখে আমাদের ধাওয়া দিয়ে উপরের দিকে দিচ্ছিল। তো আমরা 3-4 জন ছেলে একের সামনে ছিলাম। আমরা ওনাদের আক্রমণে, মানে ওনাদের আয়ত্তে পড়ে গেছি। তখন এই যে এখানে পারে যে এগুলা। আপনারা 3-4 জন ছিলেন, আপনাদের বিপরীতে কতজন পুলিশ সদস্য ছিল? প্রায় আপনার 20-22 জনের মতন। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল? ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের তো আমরা চিনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, ওনারাও ছিল। আচ্ছা। তখন আমার এই যে 3টা দাঁত, এখানেও একটা গুলি আছে। 3টা দাঁতে ঠোঁট, যেগুলো বাড়িতে এগুলো ফাইটে গেছে। আপনাকে কারা মারলো? আওয়ামী লীগ নেতাকর্মী নাকি পুলিশ? আওয়ামী লীগের নেতাকর্মী সবাই একসাথে হামলা। ও আচ্ছা, পুলিশ এবং আওয়ামী লীগ উভয়ের আক্রমণে একসাথে যুক্ত ছিল। আপনার দাঁত ভেঙে গেল, আপনাকে কি দিয়ে প্রহার করলো? এইভাবে যে লাঠি আছে না, ওনারা যে পুলিশ যে লাঠি ব্যবহার করে সেই লাঠি দিয়ে বাড়ি দিছে। এখানে একসাথে কয়েকটা বাড়ি দিছে। তো এখানে ঠোঁটটা 2 ভাগ হয়ে গেছে। 3টা দাঁত অর্ধেক করে ভেঙে গেছে। ওই মুহূর্তে আপনার দাঁত ভেঙে গেছে। ওই মুহূর্তে ভেঙে গেছে। পরে সন্ধ্যার কাছাকাছি আমি বাসায় আসছি। পুরো শরীর সাদা। একাই বাসায় ফিরতে পেরেছিলেন? বাসা আমার 2 গলির পরেই ছিল। বাসা 4 নম্বর গলি ছিল, আর থানা তো 7 নম্বর গলি ছিল। তখন বাসা আসি, গোসল টোসল করি, কইরা খাওয়া দাওয়া কোনো রকম করায় আমার ওয়াইফে। করানোর পরে আবার সন্ধ্যার পরে আমি রাগে, মানে যে মাইর খেয়েছি, আমার দাঁত ভাঙছে, রাগে জিভটা আবার বের হয়েছি যে আপনাকে কেন এভাবে নির্মমভাবে মারা হলো। আপনি তো যৌক্তিক দাবিতে ছিলেন রাস্তায়, কাউকে আঘাত করিনি, সাধারণভাবে ছিলাম। তখন আবার যাই সন্ধ্যাবেলা ধাওয়া পাল্টা ধাওয়া, অনেকবার টিয়ার সেলের গ্যাস খাওয়ার পরে আবার ধাওয়া পাল্টা ধাওয়ার পরে 9টা 9:30 বাজে থানার 20 থেকে 25 কদম সামনে হবে। তখন হঠাৎ করে, মানে অন্ধকার ছিল তো। এটা কি রায়েরবাগ থানার সামনে? রায়েরবাগ থানার সামনে। আচ্ছা। অন্ধকার ছিল। হঠাৎ করে আইসা একটা গুলি, মানে লাগছে, আমি বুঝতে পারিনি এটা রাবার বুলেট না আপনার ছিটা গুলি। আমি জোরে চিখার দিয়ে উঠছি। দুইটা, মানে এইভাবে ধরছি যে আপনি গুলিবিদ্ধ যখন হয়েছে ঠিক সেই মুহূর্তে যেভাবে ধরে বলছি, আমাদের কে কোথায় আছেন, আমার ধরেন আমি গুলি খেয়েছি। তখন যেভাবে পারছে নিজের জান নিয়ে
চেষ্টা করছে, বাচ্চার কেউই ধরেনি। কেউ সহযোগিতা করেনি না, সেই মুহূর্তে? কেউই সহযোগিতা করেনি। তখন আমরা ট্রাক সামনে দিয়ে তো আগেই ছিলাম, তখন ট্রাকের নিচ দিয়ে আমি এভাবে করে মানে হামাগুড়ি দিয়ে ট্রাকের নিচ দিয়ে যে প্রাণ বাঁচালেন। উঠেই পরে এসে বাকি লোকরা আমার ধরা এই সলমান হসপিটাল ছিল আপনার ইয়াতে কাজলা, ওইখানে নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওনারা চোখে দেখে বলে আমাদের চোখের কোনো ডাক্তার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাক্তার নেই, আপনারা অন্য কোনো হসপিটালে নিয়ে যান। তারপরে আমার তখন তো রক্তক্ষরণ হচ্ছিল অবশ্যই আপনার শরীর, তখন আমার সাথে কেউই ছিল না আমার ফ্যামিলি। তখন কি শুধু আপনার চোখে গুলি লাগলো নাকি আপনার শরীরে যে আরো শরীরে তো আমার বিকেল বেলা এগুলো হয়েছে, আচ্ছা, সন্ধ্যার আগে বিকেলে হয়েছে। আর গুলিটা লাগছিল রাত 9টা 9:30টার দিকে। শুধু চোখে তখন আপনি গুলিবিদ্ধ হলেন এবং চোখে মারাত্মকভাবে? এখানে গুলি, চোখের ভিতরে গুলি, এখানে গুলি, এখানে গুলি। আপনার এখানে গুলি রয়েছে? এখানে গুলি এখনো আছে। মোট কতগুলো গুলি তখন আপনার রাতে আপনি গুলিবিদ্ধ পরে হলেন? আমি এমআরআই করে দেখতে পারছি এখানে 3টা গুলি আছে, চোখের ভিতরে একটা, এখানে একটা, আর এখানে একটা। আর বাকি যেগুলো আছিল ওগুলা মানে মাথাটা যে এমআরআই করছে সেটাই ধরা পড়ছে, আর শরীরে যেগুলো ওগুলা আরও করিনি তেমন একটা। পরবর্তীতে যে আপনাকে বলল যে চোখের ডক্টর নেই সেখানের ঘটনাটা যদি আমরা একটু বিস্তারিত সেখানে জানতে চাই। ঘটনা ওনারা তো দেখা কি একটা ড্রপের মেডিসিনের মতন এরকম লাল টাইপের সেটা দিয়ে বললো যে আমাদের এখানে চোখের ডাক্তার নেই, তা আপনি অপেক্ষা করেন, ডাক্তার দেখে আমরা কিছু করতে চোখের পারি না। ডক্টর নেই বলে তারা আপনাকে ড্রপ দিয়েছিল চোখে সাময়িকভাবে? হ্যাঁ, স্বাভাবিকভাবে ছিল। আর যে ছেলে আমাকে ওই হসপিটালে নিয়ে গেছিল সাথে, তা আমার সাথে কোনো মোবাইল ছিল না, আমাদের একটা আচ্ছা। মোবাইলই ছিল, তাও বাসায় ছিল। তখন মোবাইল কি আপনি ইচ্ছাকৃতভাবে না, নিজের আমাদের সাথে একটা নেন? মোবাইলই ছিল। আচ্ছা, বাসায়? সেটা বাসায় ছিল। আচ্ছা, আচ্ছা, আমার ঠিক সাথে আছে। কোনো মোবাইল ছিল না। তখন ওই ছেলের মোবাইল দিয়ে বাসায় ফোন দিয়েছি, দেওয়ার পরে বাসায় খবর পাইছে যে আমি গুলিবিদ্ধ হয়েছি। তখন আপনার পরিবারের বাসায় ঠিক কে কে উপস্থিত ছিলেন সেই ছিল সময়? তখন আমার ওয়াইফ আর আমার 2 সন্তান। আপনার আর 2 ছোট সন্তান। ছেলে তখন মাত্র 3 মাস বয়স ছিল। খুবই ছোট। হ্যাঁ, মানে সরিগর আর কি কোনো রকম 3 মাসের ছিল। তখন আমার চাচু আর ছোট বোন জামাই আর আমার ফুফাতো ভাই তারা আসে হসপিটালে। ওইখান থেকে ওনারা গাড়ি পায় না, তারপর হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স যায়, ওই অ্যাম্বুলেন্স থামায়, তারপর আমাকে নিয়ে আসে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। তখন এখানে আমাদের নিয়ে আসার পরে আমাদের কোনো ট্রিটমেন্ট দেয় না। মানে আপনি জাতীয় চক্ষু ইনস্টিটিউটে এসেও কোনো ট্রিটমেন্ট পাননি? না, ওদিনকার রাত্রে শুধু একটা নাপা আর একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়ে তা আমাদের এক সিটে 2 জন করে রাখছে। আর আপনার যে চোখের রক্তক্ষরণ হচ্ছিল এইভাবেই ছিল, সেভাবেই সারা ছিলেন? রাত এইভাবেই ছিল, এক সিটে 2 জন করে আমাদের দিছে। তো সারা রাত এইভাবে ব্যথা প্রতিজনই, কেউ চিৎকার সবাই করছে, তো কেউ ব্যথায় ধৈর্য কাতর। ধরে রাখছে। তো পরের দিন সকালে 10:30টার দিকে ওটিতে, মানে ছোট ছিলাম তো ফাঁক দিয়ে ঢুকে গেছে আগে ভাগে, তো শুধু চোখটা সেলাই দিয়ে আমাদের ছেড়ে দিয়েছে কাগজ দিয়ে। চোখ সেলাই করে? হ্যাঁ, যে জিজ্ঞেস করছে যে গুলি কি বের করছেন, বলছে হ্যাঁ গুলি বের করছে, কিন্তু পরে জানতে পারছি যে আসলে গুলি বের করেনি, শুধু চোখের মনিটা সেলাই দিয়ে দিছে। শুধু আপনার চোখের মনিটা সেলাই করে আপনাকে ছেড়ে দিয়েছে ছেড়ে এবং দিয়েছে। বুলেট আপনার চোখের ভেতরেই হ্যাঁ, ছিল? চোখের ভিতরে এখনো বুলেট আছে। এখনো আছে? হ্যাঁ। তারপরে সাথে সাথে ছেড়ে দেওয়ার পরে যে নাপা ওষুধ আর গ্যাস্ট্রিকের ওষুধ লিখে দিয়েছিল, এগুলাই দিছে আর ড্রপ দিয়েছে। তারপরে 20 জুলাই সকালে অপারেশন থেকে বের হয়ে আসে আমরা বাসায় আসি। বাসায় আসার পরে তো লুকায় ছিলাম, কী কারণে লুকায় ছিলাম, তখন আমাদের থানা তো 2টা পড়ে, একটা যাত্রাবাড়ি, একটা কদমতলী থানার, আর 2 থানার মাঝখানে আমরা এক হিসাবে। দুটো থানার মাঝামাঝি আপনার অবস্থান। তখন আমাদের মনে করেন গলিতে ঢুইকা গুলি তো ওনারা চালাচ্ছে, আর যারে পাচ্ছে তারই অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আর আমার বাসা হলো গলি 4 নম্বর গলি 4 নম্বর বাসাই, মানে আমার বাসার থেকে মেন রোড পুরো পোস্ট সম্পূর্ণ কিছু দেখা যায়। তখন আমার বাড়িওয়ালাও হেল্প করছে, সারাক্ষণ দেখা যায় কেচিকেট তালা মেরে রাখছে, কেচিকেট খুলতে দেয়নি, যে বাসায় ঢুকে আপনার নিরাপত্তার হ্যাঁ, আমার স্বার্থে? নিরাপত্তার জন্য উনি যথেষ্ট আপনার হেল্প বাড়িওয়ালা হেল্প করেছে? তারপরে ট্রিটমেন্ট একটা না তো আমরা পাইনি, এবং কি বেরোইতেও পারিনি বাসার থেকে, এমন একটা অবস্থা কোনোভাবেই ছিল। ট্রিটমেন্ট নেওয়ার মতো অবস্থা না। ছিল না? পরে এসে 5 তারিখে, যেমন 3 তারিখে ব্যান্ডেজ সহকারে আমি আরো কয়েকবার রোডে নেমেছি। ওই অবস্থায় আপনি আন্দোলনে ব্যান্ডেজ নেমেছেন? অবস্থায় আমি নেমেছি, 3 তারিখে নেমেছি, 5 তারিখে
আচ্ছা, এখানে আপনার কাছে একটু জানতে চাইবো, জি। আপনি প্রথমে আন্দোলনে যুক্ত হলেন ছাত্রদের সাথে, যুক্ত হয়ে আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশের জি। আক্রমণে আপনি আহত হলেন, আহত হই। এবং তারপরেও আপনি জেদ করে এই যে আক্রমণে আবার গেলেন, আপনার চোখের দৃষ্টিশক্তি হারালেন, এবং এর মাঝেও চিকিৎসা নিয়ে এই যে আপনি এত সাহস করে আবারও আন্দোলনে যুক্ত হলেন, ঠিক এত সাহস জুগিয়েছেন, আপনার ঘরে ফুটফুটে ছোট সন্তান ছিল, আরেকজন বড় সন্তান ছিল, এই পরিবারের চিন্তা কি, মানে কি চিন্তা ভাবনা করে আপনি এত সাহস জুগিয়ে রাস্তায় নেমেছিলেন? আমার পরিবারের টেনশন করবো, আরও ভাইরা তো ছিল, আরও বোনেরা ছিল রোডে, তাদের কিভাবে মারছে, এবং কি আমার আমার বাসাতে চারতলা ছিল, চারতলা বারিন্দার থেকে আমি স্পষ্ট দেখতে পারতাম যে কিভাবে লোকজনকে মারতেছে। তারপর 13 থেকে 14 বছর বারান্দা দিয়ে আপনি হ্যাঁ, প্রায় রোজই দেখতেন কিভাবে মানুষকে হ্যাঁ, যে অত্যাচার করে। ভাই গেছে উনি দেখতে ওনারা জিজ্ঞেস করতে পারেন ড্রাইভার ভাইকে। আচ্ছা আচ্ছা। তো 13 থেকে 14 বছর ছেলের বয়সটা হবো, মাদ্রাসায় হয়তো বা পড়াশোনা করে দিচ্ছে, টুপি পরার পাঞ্জাবি পরে, সেই ছেলেটার যদি গুলি করে মারে, তাহলে মানে কিভাবে আপনি ঘরে বসে দেখেছেন, থাকবো? আমি আমার ঘরে বসে থেকে দেখেছেন আমরা যে বারিন্দা থেকে দেখছি মাদ্রাসায় পরিহিত হ্যাঁ, ছোট বাচ্চাকে অবশ্যই। গুলি করা হচ্ছে। একজনে হাত ধরলো, একজনে পা ধরলো, ধরে রোডের সাইডে এভাবে করে এটা ফালায় কত রাখলো। তারিখের ঘটনা হবে? এটা 20 তারিখে, 20 যেদিন আপনার জুলাই। কারফিউ দিয়েছে, 20 কারফিউ তারিখে। যদি হ্যাঁ। ছিল। আচ্ছা আচ্ছা এই কারফিউর ভিতরেই কিন্তু আমরা যে ট্রিটমেন্ট করে বাসায় আসছি, আচ্ছা, এর মধ্যেই হালকা ট্রিটমেন্ট নিতে পেরেছিলেন। চোখের ট্রিটমেন্ট করে বাসায় আসছি। আচ্ছা এটাই। আচ্ছা। 3 তারিখে 5 তারিখে নামার কারণ আমি তো ব্যথা, আমার চোখ হারাইছি, তারপর আমার দাঁত ভাঙছে, আমার শরীরে একটা জিদ ছিল যে যাদের জন্য আমার ক্ষতি হয়েছে তাদেরকে আমি ছাড়বো না, আচ্ছা, সেজন্য আবার নাম আমার। তো সেই জেদটা কি তখন পর্যন্ত শুধু পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগের উপরে ছিল, নাকি পুরো সরকার ব্যবস্থাটার উপরেও পুরো ছিল? সরকার এখনো আছে সে। এখনো আছে। হ্যাঁ। কিন্তু আমরা তো এই যে আমাদের স্বৈরাচার কিন্তু পালিয়েছে, এত কিছু করার পরেও একটা চোখ হারাইলাম, দাঁত হারাইলাম, এবং কি এখনো ট্রিটমেন্ট ঠিক মতন পাচ্ছি না, যে জন্য আমরা এগুলো করছি তার কিছুই হয়নি। ট্রিটমেন্টটা যে পাচ্ছেন না, এটা কি আসলে আপনি হাসপাতালে গেলে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, নাকি সরকারিভাবে আপনাদের কোনো যখন এই যে খোঁজ জাতীয় খবর চক্ষু নেওয়া বিজ্ঞান হচ্ছে না? স্টুডিওতে এই ঝামেলা হওয়ার আগে, যেমন এই জুলাই যোদ্ধাদের সাথে আর সেনাবাহিনীর পুলিশের সাথে যে ঝামেলা গেল, তার আগে থেকেই তো আমি বাসায়, যখন এই ঝামেলা শেষ হইল তখন থেকে আর জাতীয় চক্ষু বিজ্ঞান আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না। মানে গেলে কোনো আপনি- মানে জুলাই নামটা উল্লেখ হইলেই তাদের মনে হয় শত্রু, আমরা এরকম ভাবে ট্রিট করে। মানে এত বড় একটা প্রতিষ্ঠান, কিন্তু চিকিৎসা নিতে গেলে যখনই শুনে জুলাইয়ে আহত, এই সময় এসেও আপনি চিকিৎসা পাচ্ছেন না। পাচ্ছি না। এই যাবৎ গেছে সপ্তাহে আমি গেছি, আমার ডক্টর তো মেজবা স্যার, ডক্টর মেজবা, তো ওনার জন্য আমি পরে 10:30 পর্যন্ত অপেক্ষা করছি। সেটা কবে? গেছে সপ্তাহে। গত সপ্তাহে হ্যাঁ, আপনি 10:30 পর্যন্ত? 10:30 রাত পর্যন্ত অপেক্ষা 10:30? করছি। না, সকাল 10:30। কখন গিয়েছিলেন ডাক্তারের আমি কাছে? গিয়েছি সকাল 7টার দিকে। 7টা থেকে জি, 10:30, প্রায় 3.5 আমার ঘন্টা। আম্মু তারপর ব্রেন স্ট্রোক করছে, ওনারও দোনো চোখে প্রবলেম, ওনারও আচ্ছা। দিনকার শুয়ে ডেট ছিল, তাই একসাথে গেছি। ঠিক আছে। তো 218 নম্বরে উনি বসবো, তো 10:30 পর্যন্ত 3বার গেছি, যে লোক ছিল বাইরে, গার্ড ছিল, ওনারা বারবার জিজ্ঞেস করছি মেজবাস্টার আসছে, না আসে নাই। আপনার ডক্টর আসেনি এবং না। আপনারা অপেক্ষা করছিলেন? হ্যাঁ, অপেক্ষা করেছি। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার এই শারীরিক ও মানসিক অবস্থা সব কিছু কাটিয়ে আপনার কি মনে হয় যে আমাদের জুলাইয়ের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কি এখনো পূরণ হচ্ছে, নাকি আমরা আসলে সেই জায়গা থেকে হেরে গিয়েছি, পিছিয়ে পড়েছি? আমরা সেই জায়গার থেকে হেরিয়ে গেছি। হেরে গিয়েছি। অবশ্যই। ঠিক কেন আমরা হেরে গেলাম বলে আপনার কাছে মনে হয়? এখন কেন বলতে তো অনেক কিছুই আছে। আমরা তো জুলাই যারা প্রথম যে ছাত্র যারা নামছে, তারা তো কিছু পাওয়ার জন্য নামেনি, কিংবা আমরা কিছু পাওয়ার জন্য নামেনি, শুধু কোটা আন্দোলন হিসেবে নামছে। এখন তো এক একজন দেখা যায়, কারো দল আছে, কারো অফিস আছে, আবার কারো কিছুই নেই আমার মতন। এমন কিন্তু সিংহভাগ রয়েছে যারা আন্দোলনে এত কিছু হারিয়ে খুইয়ে আন্দোলন শেষে আবার ঘরে ফিরে গিয়েছে, এবং আপনি যেরকম আপনার দৃষ্টিশক্তি হারিয়েছেন, এমন সহযোদ্ধাকে কিন্তু চোখের সামনে মৃত্যুবরণ করে শহীদ হতে দেখেছেন। সেই শহীদের পরিবারের প্রতি কিংবা সেই শহীদের মায়ের প্রতি আপনার কি বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে, যে মা তার সন্তান হারিয়েছে, সে তো আর সে সন্তান ফিরে পাবে না।
সে সন্তান যে ত্যাগ স্বীকার করে উনি পৃথিবীর থেকে চলে গেছে, তার জন্য, তার পরিবারের জন্য এই সরকার যেন কিছু করে, এই দেশবাসী যেন সবসময় মনে রাখে যে এই শহীদ পরিবারটা জন্য আজকে আমরা স্বাভাবিক আছি, ভালো আছি, এই স্বৈরাচার সরকার থেকে আমরা মুক্ত হয়েছি। আসলে আপনাকে দেখে, আপনার কথা শুনে আমার আরেকজনের কথা খুবই মনে পড়ছে। আমাদের বগুড়াতে 5ই আগস্ট একজন ছোট বাচ্চা শিশু রাতুল, যে এখন শহীদ, তার শরীরে, চোখে, মস্তিষ্কে প্রায় 600-র কাছাকাছি বুলেট ছিল। একটা ছোট বাচ্চা। আমার আজও মনে পড়ে, আমি আমার পরিবার ঘুমাতে পারি না। মনে পড়ছে যেমন আমাদের রায়েরবাগ ছেলেটার নাম বললাম না, আমার অনেক কিছু মনে থাকে না। যে ছেলেটা, যে আপনার বাচ্চা, তার নিজ ঘরে বারিন্দায় ছিল, গুলি এখান দিয়ে লাইগা আর ঘরে দেওয়ালে ছিল। ওইটা আপনার হেলিকপ্টার দিয়ে যখন গুলি করে তখন সেই বুলেটটা লাগে। এত বড়, এটা যে রাইফেলের বুলেট দেখতেই যে কোনো মানুষ বুঝতে পারবে। আবার যাত্রাবাড়ি আরেকটা ঘটনা, আমার এই এলাকার আমার ছোট ভাই আমার ফুফুতো ভাইয়ের সাথে চলাফেরা করে, আর এখানে আপনার চাইনিজ রাইফেলের গুলি এখানে লাগে, আর চেহারাটা পুরো ভিতরের দিকে ডেবে যায়। আর কিন্তু আমরা দেখেছিলাম আসলে পুরো দেশে এটা অনেক বেশি ছড়িয়ে পড়েছে। যে ছেলেটা জোরে যায় ভিডিওর ভিতরে যে দেখা যায়, ওর নাম হলো শান্ত, ও আমার আপন ফুফুতো ভাই। তো এই ছেলেটা থাইল্যান্ড নিয়েও পর্যন্ত ট্রিটমেন্ট করার চেহারা কিন্তু ভালো হয়, ঠিক হয়নি। তো হ্যাঁ, আমি যে আমাদের একসাথে ছিল, আবার আরেকটা ছেলে গুলি লেগে এই সাইডটা পুরো ঝুলে গেছিল। এগুলো আমাদের চোখের সামনে, এগুলো আসলে আমাদের চোখের সামনেই হয়েছে। এবং আমি যে শিশুর কথা বলছিলাম, আমাদের ছোট পাখি রাতুল, আমার এখনো একটা জিনিস, মানে আমাকে জুলাইয়ের সবচেয়ে বেশি আমার নিজের ঘটনার পরে যদি কিছু তাড়া করে, সেটা হচ্ছে আমাদের ছোট শহীদ রাতুলের কথা। আমার মনে পড়ে আঙ্কেল আমাকে কল করে বলছিল যে মা, আমার বাচ্চাটা তো নাই, একমাত্র ছেলে ছিল, যে আমার রাতুলটা ছবি হয়ে গেছে, কথা বলে না। বাচ্চাটা অনেক দিন যাবৎ হাসপাতালে ছিল। মানে একটা ছোট বাচ্চা আনন্দ করতে বিজয় মিছিলে বেরিয়ে তার পুরো শরীর, চোখ, মস্তিষ্ক প্রায় 600-র কাছাকাছি বুলেটে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো সেই সব জায়গা থেকে আমরা অবশ্যই আশা করব আমাদের ভবিষ্যতে এমন দিন আর গুনতে হবে না যে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য চাই না। এই যে আপনি একজন সাহসী জুলাই যোদ্ধা হিসেবে আগামীর প্রজন্মর কাছে কি বার্তা দিতে চাইবেন, এবং আমাদের রাষ্ট্রটা কিভাবে পরিচালনা হবে, তরুণ প্রজন্মের কাছে আপনার কি বার্তা থাকবে? ফ্যাসিস্ট সরকার যেরকম আওয়ামী লীগ যা করছে, তার জন্য তো তার খেসারত দিতেই হয়েছে, এবং কি তার মতন অন্য কোনো সরকারে যদি এরকম করে, সে তাদেরকেও আমরা প্রতিরোধ করব এই 24শে জুলাইয়ের মতন। কাউকেই ছাড়বো না, আল্লাহ সে যে সরকারি হোক। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত বেশি সাহস নিজের মধ্যে রাখার জন্য। দর্শক, আজকের পর্বে আমরা জানলাম এমন একজন সাহসী জুলাই যোদ্ধার গল্প, যে কিন্তু নিজের এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েও এখনও আরেক চোখের দৃষ্টিশক্তি দেশের তরে বিলীন করে দিতে প্রস্তুত, যেন এই নতুন বাংলাদেশে আর কেউ নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। আমি নুরা জেরিন ছিলাম আপনাদের সাথে, এবং আগামী পর্বে আবারও আসবো আরও একজন কোনো এক সাহসী যোদ্ধার গল্প নিয়ে, যার কাছ থেকে আমরা জানবো নতুন কোনো সাহসিকতার গল্প।